Hello viewers, welcome to vlog 40. Myself Dr. Joydev. I am a consultant pathologist and general physician. আমার এই ব্লগে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা অতি সহজে এক্সপ্লেন করার। আরেকটা ব্যাপার প্রথমেই ক্লিয়ার করে দিতে চাই, সেটা হলো যে এই ব্লগে কিন্তু কোনো রকম ট্রিটমেন্ট কিছু করা হয় না। যেটা করা হয় সেটা হচ্ছে আপনার বিভিন্ন যে সমস্যা থাকে স্বাস্থ্য সংক্রান্ত সেই সব সমস্যাকে আমি অতি সহজে এক্সপ্লেন করার চেষ্টা করি যাতে আপনাদের সেগুলি বুঝতে সুবিধা হয়। তো আমাদের প্রিভিয়াস যে ডেঙ্গু নিয়ে যে ব্লগটি আমি করেছিলাম সেই ব্লগে আপনাদের রেসপন্স দেখে আমি সত্যি অভিভূত। এখন অব্দি ব্লগটি কিন্তু 30,000 ভিউ ক্রস করে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনার যে ডেঙ্গু সংক্রান্ত ব্লগটিতে যে প্রশ্নগুলি করেছেন সেটাকে একটু ইলাবোরেট করার চেষ্টা করবো এই ব্লগে। তো সরাসরি চলে আসি প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্নটি করেছেন SRS মাসুমা। তিনি বলেছেন যে তার 2 মাস আগে একবার জ্বর হয়েছিল, এখন গত 4 দিন ধরে তার গা হাত পা ব্যথা আছে এবং তার সাথে জ্বরও আছে এবং তার একটি বেবিও আছে। তো তিনি জানতে চেয়েছেন যে এটা ডেঙ্গু হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা বা তার থেকে তার বেবির ডেঙ্গু হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। তো প্রথমেই বলে রাখতে চাই যে জ্বরের সাথে যদি গা হাত পা ব্যথা, মাথা ব্যথা, বিশেষ করে রেট্রো অরবাইটাল পেন যেটাকে বলা হয়, অর্থাৎ চোখের পিছনের দিকে এই পোর্শনে যদি ব্যথা হয়, তার সাথে বমি, পেটে ব্যথা বা গায়ে কোনো ছোট ছোট দাগ যেটাকে র্যাশ বলা হয়, সেই ধরনের যদি কোনো সাইন সিমটম থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি ডক্টরের পরামর্শ নেবেন এবং সেই ক্ষেত্রে আপনার যদি দরকারি হয় তো কিছু ব্লাড টেস্ট করতে হতে পারে, যেটা নিয়েও আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছি। ডেঙ্গুতে কি কি ব্লাড টেস্ট করা হয় এবং কোনটি কোন সময় করলে সেক্ষেত্রে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় সে ব্যাপারেও একটি ভিডিও আমি বানিয়েছি। ভিডিওর লিঙ্কটি আমি ঠিক এখানে শেয়ার করে দেবো, আপনারা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। তো যদি আপনার জ্বরের সাথে গা হাত পা ব্যথা, মাথা ব্যথা, জয়েন্ট পেন, বিভিন্ন রকম র্যাশ বা গায়ে কালো বা লাল দাগ হওয়া, এরকম যদি কোনো সাইন সিমটম থাকে, তার সাথে কোনো পেটে ব্যথা বা বমি হওয়া, এই ধরনের ফিচার্স থাকলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন এবং যথাসম্ভব তাড়াতাড়ি চেষ্টা করবেন যে যদি কোনো তিনি ব্লাড টেস্ট প্রেসক্রাইব করে থাকেন তো সেই টেস্টগুলি করিয়ে নিতে। সেক্ষেত্রে ডেঙ্গু হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। এবার দ্বিতীয় প্রশ্নটিতে আসি যে তিনি জানতে চেয়েছেন যে তার থেকে তার বেবির ডেঙ্গু হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। হ্যাঁ, ডাইরেক্ট কন্ট্যাক্টে কিন্তু ডেঙ্গু সেইভাবে ট্রান্সমিশন হয় না, কিন্তু যেটা হয় যে যেহেতু এটি একটি মশাবাহিত রোগ, তো আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যে মশার কামড়ের হাত থেকে বাঁচার। ডেঙ্গু জ্বর কিন্তু মশার মাধ্যমে কিন্তু ট্রান্সমিটেড হতে পারে। তো আপনি যেরকম নিজের প্রোটেকশন নেবেন তার সাথে আপনার বেবিরও প্রোটেকশন নিতে হবে যাতে সেই বেবি কিন্তু মশার কামড় থেকে প্রোটেক্টেড থাকে। তো এবার চলে আসি আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি করেছেন ফারহানা হাসান। তিনি বলেছেন যে তার দাঁতের মাড়িতে ব্যথা আছে, তো সেটা ডেঙ্গু হতে পারে কিনা। তো প্রথমে বলে রাখি যে শুধু যদি আপনার মাড়িতে ব্যথা থাকে বা দাঁতে ব্যথা থাকে তো এটা ডেঙ্গু হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। ডেঙ্গু হলে সাধারণত জ্বর, তার সাথে গা হাত পা ব্যথা হতে পারে, রেট্রো অরবাইটাল পেন অর্থাৎ এই চোখের পিছনের দিকে ব্যথা, তার সাথে জয়েন্ট পেন, বডিতে র্যাশ হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বিভিন্ন রকম ডিহাইড্রেশনের ম্যানিফেস্টেশন থাকতে পারে। তো শুধুমাত্র দাঁতে ব্যথা হলে সেটা খুবই আনলাইকলি এটা ডেঙ্গু হওয়ার। পরবর্তী প্রশ্নটি করেছেন মিস্টার SM সোহরাব আলী। তিনি জানতে চেয়েছেন যে ডেঙ্গু সেরোটাইপ 4টির ভিতর কোনটি দ্বারা একজন রোগী আক্রান্ত হয়েছেন সেটি কোন ক্লিনিক্যাল পরীক্ষার মাধ্যমে ডায়াগনোসিস করা সম্ভব। হ্যাঁ, আমি আমার ডেঙ্গু রিলেটেড ভিডিওতে বলেছি যে ডেঙ্গু ভাইরাসের কিন্তু 4টি ধরন আছে, অর্থাৎ 4টি সেরোটাইপ আছে। তো একজন ব্যক্তি যখন কোনো একটি সেরোটাইপ দিয়ে আক্রান্ত হন তার মানে তিনি সেই সেরোটাইপটির প্রতি কিন্তু ইমিউন হলেন, অর্থাৎ তার দেহে একটি প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠলো কিন্তু সেই স্পেসিফিক টাইপটির প্রতি। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু তার ডেঙ্গু ভাইরাসের যে বাকি সেরোটাইপ গুলি থাকে তার এগেনস্টে কিন্তু তার কোনো প্রোটেকশন থাকছে না। তো উনি জানতে চেয়েছেন যে কোন পরীক্ষার মাধ্যমে কোন সেরোটাইপ দিয়ে আক্রান্ত হয়েছেন সেটি বোঝা যেতে পারে। তো তার জন্য যে পরীক্ষাটি করা হয় সেটিকে বলা হয় PCR বা পলিমারেজ চেইন রিঅ্যাকশন। তো এই পরীক্ষাটির মাধ্যমে কিন্তু ডেঙ্গুর সেরোটাইপ কিন্তু ডিটেক্ট করা যায়। পরবর্তী প্রশ্নটি করেছেন শামী আক্তার। তিনি বলেছেন যে তিনি 2 মাসের প্রেগনেন্ট, তার ব্যাক পেন আছে, তো ডেঙ্গু পরীক্ষায় তার কিন্তু ডেঙ্গু পরীক্ষায় রেজাল্ট নেগেটিভ আছে। তো তিনি জানতে চাইছেন যে এটা ডেঙ্গু হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। তো ডেঙ্গুর ব্লাড টেস্ট রিলেটেড ভিডিওতে আমি বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করেছি।
যে ডেঙ্গুর ক্ষেত্রে কোন কোন টেস্ট করা যেতে পারে, কোন টেস্টটি কখন করলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো প্রথমে বলে নি, ব্যাক পেন বা পিঠে ব্যথা শুধু থাকলে তার সাথে আর কোনো ফিচার্স নেই, যেরকম জ্বর, হ্যাঁ, কোনো র্যাশ নেই বা পেটে ব্যথা, ডিহাইড্রেশনের কোনো ফিচার বা হেডেক, এই ধরনের কোনো সিমটমই নেই, শুধু আপনার ব্যাক পেন আছে, তাহলে সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অন্য কোনো কারণ থেকেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি আপনার নিয়ারেস্ট ডক্টরের সাথে ডক্টরকে কনসাল্ট করুন। আপনি একবার ভালো করে দেখিয়ে নিন, তিনি নিশ্চয়ই এক্সাম করে বুঝতে পারবেন যে পিঠে ব্যথাটি কোন কারণে হচ্ছে। পরবর্তী প্রশ্নটি করেছেন জেনারেল জাগার। তিনি জানতে চেয়েছেন যে আমার 1 বছর আগে ডেঙ্গু ফিভার হয়েছিল, এখন তিনি জানতে চেয়েছেন যে তার 1 বছর আগে ডেঙ্গু হয়েছিল, এখন পরবর্তীতে তার যদি ডেঙ্গু হয় সেক্ষেত্রে ভয়াবহতা কেমন হতে পারে। হ্যাঁ, এই ব্যাপারটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, আপনারা সবাই জানেন যে ডেঙ্গুর যেহেতু 4টে সেরোটাইপ আছে, সুতরাং ডেঙ্গু ভাইরাস দিয়ে ইনফেক্টেড হলে একজন মানুষ কিন্তু তার যে একবারই ডেঙ্গু হবে এমন নয়, পরবর্তীকালে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে, কারণ যেহেতু ডেঙ্গু টোটাল 4টে টাইপ থাকে। তো সাধারণত দেখা গেছে যে কোনো একজন ব্যক্তি যখন ডেঙ্গুতে আক্রান্ত হন তারপরে তিনি সুস্থ হয়ে ওঠেন এবং পরবর্তীকালে যদি আবার তিনি কোনোভাবে ডেঙ্গুর অপর কোনো সেরোটাইপ দিয়ে আক্রান্ত হন, তখন কিন্তু সাধারণত দেখা যায় যে সেকেন্ড টাইম ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু সেই রোগের সিভিয়ারিটি কিন্তু বেশি হয় এবং থার্ড টাইম বা ফোর্থ টাইমে আরো বেশি হয়। তো এক্ষেত্রে প্রবাবল যে কজটিকে দেখা গেছে যে কারণে হয়ে থাকে সেটাকে বলা হয় অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট। সেক্ষেত্রে কি হয় যে যখন একটি ভাইরাস দিয়ে একজন ব্যক্তি এফেক্টেড হন, তখন তার রক্তের মধ্যে যে অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডিগুলি যেগুলি সেই ভাইরাসের এগেনস্টে ফাইট করে তার বডিকে প্রোটেক্ট করে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেই অ্যান্টিবডি কিন্তু নেক্সট ভাইরাসের এন্ট্রিতে অর্থাৎ বডিতে প্রবেশ করতে কিন্তু সাহায্য করে। তো সেই ক্ষেত্রে কি হয়, পরবর্তীকালে কিন্তু সেই রোগের পরবর্তীকালে সেই ব্যক্তি যদি ডেঙ্গু হয় সেক্ষেত্রে কিন্তু সিভিয়ারিটি বেশি হওয়ার চান্স থাকে। তার সাথে অ্যাসোসিয়েটেড কিছু ফ্যাক্টরস থাকে, যেমন হচ্ছে যে এক্সট্রিমস অফ এজেস, অর্থাৎ শিশুদের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু ডেঙ্গু সিভিয়ারিটি বেশি হয়। তারপরে যদি তার কোনো কোমরবিড কোনো কন্ডিশনস থাকে, হ্যাঁ, আনকন্ট্রোলড ডায়াবেটিস অথবা আনকন্ট্রোলড ব্লাড প্রেশার, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, এই ধরনের কোনো সমস্যা যদি থাকে, বা কোনো মহিলা যদি প্রেগনেন্ট হন, তো তার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ডেঙ্গুর জ্বরের সিভিয়ারিটি কিন্তু পূর্বের তুলনায় বেশি হয়। পরবর্তী কমেন্টটি পোস্ট করেছেন হিমাদ্রি মাইতি। তিনি বলেছেন, ধন্যবাদ পুরো বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে বলার জন্য। আপনাকেও ধন্যবাদ। পরবর্তী প্রশ্নটি করেছেন MS শিলা। তিনি বলেছেন যে দাদা, আমার বেবি 8 মাস হয়েছে, তার লুজ টুল পাস করছে আর কি, এবং তার সাথে হয়তো জ্বর আছে, তো এটা ডেঙ্গু হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা তিনি জানতে চেয়েছেন। হ্যাঁ, অবশ্যই জ্বরের সাথে কিন্তু শুধু লুজ টুল পাস করছে এটা কিন্তু বিভিন্ন কারণেই হতে পারে। হ্যাঁ, এটা কোনো গ্যাস্ট্রো এন্টারাইটিসের জন্য হতে পারে, অর্থাৎ বিভিন্ন পেটের ইনফেকশনের জন্য কিন্তু হতে পারে। হ্যাঁ, কিন্তু একেবারে সার্টেনলি কিন্তু বলা যায় না যে এটা ডেঙ্গুর জন্য নয়। অনেক ক্ষেত্রে কিন্তু ডেঙ্গু ফিভারের সাথে কিন্তু ডায়রিয়া থাকতে পারে, ভমিটিং থাকতে পারে, এরকম ফিচার কিন্তু রিসেন্টলি ডেঙ্গুর ক্ষেত্রেও দেখা যাচ্ছে। তো সেই ব্যাপারটি তে সতর্ক হবেন এবং অবশ্যই আপনি ডক্টরের পরামর্শ নেবেন। চলে আসি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি করেছেন শেফায়েত উল্লাহ সৌরভ। আমার অনেক শরীর ব্যথা হচ্ছে, সেজন্য ভয় লাগছে। তো প্রথমেই বলে রাখি যে শুধু বডি এক যেটাকে বলা হয়, অর্থাৎ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা, সেটা কিন্তু শুধুমাত্র যে ডেঙ্গুর ক্ষেত্রেই হয় এমন নয়। বিভিন্ন ভাইরাল ফিভারে এটা হতে পারে, তার সাথে অন্যান্য কিন্তু বিভিন্ন কারণেও কিন্তু বডি এক হতে পারে। শুধু যদি ব্যথা হয় উইদাউট এনি হিস্ট্রি অফ ফিভার, ভমিটিং অর র্যাশ, সেক্ষেত্রে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা কিন্তু কম। অবশ্যই যদি ব্যথা পারসিস্ট করে, অর্থাৎ ব্যথা সহজে রিলিভ না হয়, সেক্ষেত্রে কিন্তু ডক্টরের পরামর্শ অবশ্যই আপনি নেবেন। আমাদের একজন বন্ধু আরেকটি প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন যে মশা কামড়ানোর কতদিন পরে ডেঙ্গুর ক্ষেত্রে জ্বর আসে। তো দেখুন, এটা অ্যাবসলিউট কোনো প্যারামিটার দিয়ে বলা যায় না, সেক্ষেত্রে একটা রেঞ্জ থাকে।
সাধারণত দেখা যায় যে ডেঙ্গুর ক্ষেত্রে মশা কামড়ানোর কিন্তু পরে যে ইনকিউবেশন পিরিয়ড যেটাকে বলা হয়, যে অর্থাৎ একটা ডিজিজ যখন আমাদের শরীরে ডেভেলপ করে, তো তার জন্য একটা ইনকিউবেশন পিরিয়ড থাকে, যার মধ্যে কিন্তু কোনো রকম সাইন সিমটম বা ম্যানিফেস্টেশন থাকে না। ওই ইনকিউবেশন পিরিয়ডের পরেই কিন্তু একটা রোগ ম্যানিফেস্ট করে, অর্থাৎ সেই রোগের বিভিন্ন রকম ফিচার্স দেখা যায়। তো ডেঙ্গুর ক্ষেত্রে যেটা দেখা যায় যে সেটা কিন্তু মোটামুটি ভাবে দেখা যায় যে 5 থেকে 14 দিন পর্যন্ত হতে পারে। অর্থাৎ আরেকটি প্রশ্নে চলে আসি। প্রশ্নটি করেছেন মিস্টার আলামিন। তিনি জানতে চেয়েছেন, আমার ছেলের গতকাল থেকে ঠান্ডা আর কাশি হচ্ছিল এবং মাথা ব্যথাও ছিল, তো আমাকে কি করতে হবে প্লিজ জানাবেন। অবশ্যই আপনি আপনার নিয়ারেস্ট পেডিয়াট্রিশিয়ানের কাছে যাবেন, যেহেতু আপনার ছেলে শিশু, তাকে একজন শিশু রোগ বিশেষজ্ঞের কাছে অবশ্যই দেখাবেন। তবে কিন্তু জ্বর সর্দি কাশি কিন্তু ডেঙ্গুরই লক্ষণ হবে এমন নয়, এটা বিভিন্ন রকম ভাইরাল ফিভার বা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু এইরকম ফিচার্স থাকতে পারে। তবে অবশ্যই আপনি সতর্ক হবেন, দুশ্চিন্তা করার কিছু নেই। পরবর্তী প্রশ্নটি করেছেন অনামিকা দীপা। তিনি বলেছেন যে আমার পেশেন্টের ডেঙ্গু পজিটিভ আছে, বাট কোনো অ্যালার্জি ছিল না, ট্রাইলোমেড দেওয়ার পর অর্থাৎ একটি মেডিকেশন নেওয়ার পরে তার বডিতে অ্যালার্জি দেখা গেছে। তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো যাই হোক, কোনো একটি মেডিকেশন নিয়েছেন তিনি, তার জন্য বলছেন যে অ্যালার্জি দেখা গেছে। তো এখানে একটা ব্যাপার কিন্তু ক্লিয়ারলি বলতে হবে যে দেখুন, এখানে দুটি ব্যাপার হতে পারে। একটি হচ্ছে যে সেই ড্রাগটির কোনো অ্যালার্জি হতে পারে তার দেহে, তার জন্য কিন্তু র্যাশ হতে পারে। সেকেন্ড যেটি হতে পারে, কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে যেটা দেখা যায় যে সাধারণত জ্বর 4 থেকে 5 দিন থাকে এবং তারপরেই কিন্তু যখন প্লেটলেট ফল করে তখনও কিন্তু যে পারপিউরিক স্পট বা পেটিকি যেগুলো দেখা যায় সেটাও কিন্তু অ্যালার্জির মতোই দেখতে হয়। তো এই ব্যাপারটা একটু কেয়ারফুল হতে হবে যে এটা আদৌ কোনো অ্যালার্জির জন্য হচ্ছে না এটা কোনো পারপিউরিক স্পট। তো সেই জন্য অবশ্যই আপনি কিন্তু আপনার নিয়ারেস্ট ডক্টর বা ফিজিশিয়ানের সাথে কিন্তু অবশ্যই কনসাল্ট করবেন। পরবর্তী প্রশ্নটি করেছেন RH ব্লক। তিনি বলেছেন যে ব্লাড প্লেটলেট কমলে কি প্রবলেম হতে পারে এবং প্লেটলেট কিভাবে বাড়ানো যায়। তো প্রথমেই বলে রাখি যে প্লেটলেট যেহেতু আমাদের দেহে রক্ত তঞ্চনে অর্থাৎ ব্লাড কোয়াগুলেশনের ক্ষেত্রে হেল্প করে, তো প্লেটলেট কমে গেলে যেটা সম্ভাবনা তৈরি হয় সেটা হলো ব্লিডিং এর সম্ভাবনা তৈরি হয়। অর্থাৎ শরীরের বিভিন্ন স্থান থেকে কিন্তু রক্তক্ষরণ হতে পারে, মাড়ির গোড়া থেকে হতে পারে, নাক থেকে হতে পারে, অথবা শরীরের ভিতরে যেমন হচ্ছে যে আমাদের বুকের ভিতরে ব্লিডিং হতে পারে, পেটের মধ্যে ব্লিডিং হতে পারে। হ্যাঁ, তাছাড়াও কি হতে পারে, মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের সময় অতিরিক্ত হেভি ব্লিডিং হতে পারে। তো এই ধরনের কিন্তু ম্যানিফেস্টেশন হতে পারে। উনি যেটা আরেকটি ব্যাপার জানতে চেয়েছেন সেটি হলো যে কিভাবে প্লেটলেট বাড়ানো যায়। দেখুন, অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে দাবি করেন যে বিভিন্ন রকম আদার দেন মেডিসিনস এরকম অনেক কিছু প্রোডাক্ট আছে যেগুলি খেলে প্লেটলেট বাড়তে পারে, কিন্তু সত্যি কথা বলতে কিন্তু সেই সব ক্ষেত্রে যেসব প্রোডাক্টকে বলা হয় যে এই প্রোডাক্ট নিলে প্লেটলেট বাড়বে, সেগুলোর কিন্তু কোনো সাইন্টিফিক বেসিস আছে বলে আমার মনে হয় না। পরবর্তী কমেন্টটি করেছেন বেঙ্গল টাইগার। তিনি বলেছেন, দাদা ঢাকাতে এখন এফেক্টেড মোর দ্যান 40,000। হ্যাঁ, এটা খুবই চিন্তার বিষয় যে প্রায় 40,000 লোক ঢাকাতে ডেঙ্গুতে আক্রান্ত। অবশ্যই চিন্তার বিষয়, তবে অত দুশ্চিন্তা করারও কিছু নেই। আপনারা যদি সঠিক সময় প্রপার ট্রিটমেন্ট আপনারা করান তাহলে সেক্ষেত্রে কিন্তু ডেঙ্গু থেকে কিন্তু অত ভয় পাওয়ার কিছু নেই। কারণ এটি একটি সেলফ লিমিটিং ডিজিজ, অর্থাৎ ইনফেকশন থাকবে 5-7 দিন 10 দিন ইনফেকশন থাকবে এবং তারপরে যেহেতু একটি ভাইরাল ইনফেকশন এটা কিন্তু নিজের থেকেই কিওর হয়ে যাবে। কিন্তু যতক্ষণ ইনফেকশন আছে, ফিভার আছে বা অন্যান্য কোনো ম্যানিফেস্টেশন আছে, অবশ্যই সেই ক্ষেত্রে ডক্টরের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনাদের চলতে হবে যতক্ষণ না ইনফেকশনটা পুরোপুরি কিওর হচ্ছে। আরেকজন জানতে চেয়েছেন, তিনি বলেছেন যে ডায়রিয়া হচ্ছে আর তার সাথে গা গরম গরম লাগছে, এটা কি ডেঙ্গুর কোনো লক্ষণ কিনা। শুধুমাত্র ডায়রিয়ার সাথে গা গরম গরম হলে, গায়ে যদি বডি টেম্পারেচার বেড়ে যায়, সেক্ষেত্রেই যে সেটা ডেঙ্গু হবে এমন কোনো কথা নয়। এটা কিন্তু গ্যাস্ট্রোএন্টেরাইটিস বা বিভিন্ন রকম খাদ্যনালী প্রদাহের ফলে কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে ডেঙ্গু যে হবে এমন কোনো কথা নয়, কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে কিন্তু ডেঙ্গুর ফিভারের সাথে অনেক সময় কিন্তু ডায়রিয়া থাকতে পারে। অবশ্যই আপনি আপনার নিয়ারেস্ট ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করবেন।
তো মোটামুটি আমরা দেখলাম যে বিভিন্ন বন্ধুরা কিন্তু অনেক রকম প্রশ্ন করেছেন। চেষ্টা করলাম এই ব্লগে তাদের তাদের প্রশ্নগুলি, তাদের জিজ্ঞাস্য বিষয়গুলি নিয়ে অল্প করে এক্সপ্লেন করার। পরবর্তী ব্লগে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আপনারাও যদি চান যে কোনো স্পেসিফিক বিষয়ে কথা বলার দরকার আছে বা আপনাদের যদি কোনো জিজ্ঞাস্য থাকে, সেই নিচের কমেন্ট সেকশনে অবশ্যই সেটি পোস্ট করবেন অ্যাজ এ কমেন্ট, এবং আমি চেষ্টা করবো আমাদের পরবর্তী ব্লগে আপনার সমস্যা নিয়ে আলোচনা করার। আর আরেকটি বিষয় আবার ক্লিয়ার করে দিতে চাই যে ডক্টর অন ইউটিউব এই ব্লগে কিন্তু আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কথা অতি সহজে এক্সপ্লেন করার। এখানে কিন্তু সেইভাবে ডাইরেক্ট ট্রিটমেন্ট করা হয় না। অনেকেই বন্ধুরাই হয়তো ট্রিটমেন্ট রিলেটেড বিভিন্ন কোয়ারি তাদের থাকে যে কি ট্রিটমেন্ট করা উচিত, কি করব। ডেফিনেটলি আমি চেষ্টা করব আমার ব্লগে এক্সপ্লেন করার যে আপনার এই মুহূর্তে কি করা উচিত। কোনো ওষুধ বা মেডিকেশন আমি প্রেসক্রাইব করবো সেটা একেবারেই নয়। তো চ্যানেলটি দেখতে থাকুন এবং আমাদের ফেসবুক পেজটিকে আপনি ফলো করতে পারেন আমাদের এই চ্যানেলের লেটেস্ট আপডেটের জন্য। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।